তোমার নিয়ে আজকে ব্লগ শুরু করি। তোমার কিছু করা লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল হয়েছিল, বাকি 3 দিন 4 দিন যেরকম সকাল হচ্ছে সেরকমই। তারপরে সকালবেলা উঠে মাসিকে একবার ফোন করলাম। আমার মনে হয়েছিল মেয়ে হয়তো বা কালকের দিনটা ছাড়বে না, ও বলেছিল কালকে চলে আসবে। তো যথারীতি বাউদি আসতে পারবো না, বাড়াইছি কি কুয়াশা। কোথায় জানো তোমার মেয়ের বাড়ি? জলপাইগুড়ি না? হ্যাঁ, তখন জলপাইগুড়িতে ছিল। যাই হোক, ঠিক আছে। তারপরে এলাম ফিরে সুস্থে এখানে, মানে তখন আর মেয়ের বাড়ি থেকে বেরোয়নি। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে বুঝতে পারলাম নিচে আলপনাটি এসেছে। আমার শ্বশুরমশাই খবর দিয়েছিল। তো যাই হোক, তারপরে এসেছে। তারপরে উপরে মামুন এলো, আমাকে তরকারি কুটে দিল, হলো। তারপর কিছুক্ষণ পরে বাউদি পোষাই দিছি, আসবো আসো, ব্যাস এসে গেল। এবার আজকে ওদের বড়ই সুখের দিন টাইপের দিন হয়ে গেল আমার। তো এখন যেহেতু কদিন ধরে কিছু কিছু কাজ আজকে আটকে আছে, সেহেতু সে কাজগুলো আজকে আমি মেটাবো। স্নান পান তাড়াতাড়ি করে নিয়ে, ভিডিওটা কালকে আমার এডিট করা ছিল না রাত্রিবেলা, সেগুলো সমস্ত কিছু এডিট করে নিলাম। এডিটিংয়ের কাজটা আমার অনেকক্ষণ হয়েছে, যেহেতু বুঝতে যখনই পারলাম যে মিনা মাসিও আসছে, সেটা আমি তাড়াতাড়ি করে এডিটটা করে নিলাম। নিয়ে তারপরে এবার আমি স্নানে যাবো। টুপুরকে নিয়ে একটু বাজারে যেতে চেয়েছিলাম, ও এখন যেতে চাইলো না, সন্ধ্যেবেলা যাবে। তো আমার ঠিক আছে, এই সময়টা এই বেলাটার কাজে না লাগিয়ে কী বা করার, আমার তো কাজ অনেকগুলোই আছে। আমি একটু দশকর্মার দোকান জিনিসপত্রগুলোকে 2 ভাগে কিনে নিয়ে আসি, ওটা আমার খুব বেশি জরুরি। ওটা না কেনা থাকলে আমার মাথা খুচখুচ করছে। ফল বাজার বলুন বা বাকি পুকুরগুলো, সেগুলো সব পরে কিন্তু এই মুহূর্তে আমার দশকর্মটা খুব বেশি জরুরি। তার জন্য আগে একটু চান টান করে নিয়ে তবে বেরোই। ধীরে সুস্থে খেয়ে দিয়ে পুজো টুজো করে তারপর বেরোচ্ছি। আমাদের যারা আমরা ডেলি ব্লগিং করি, আমাদের তো ছুটিটা সে অর্থে খুব একটা যে নেওয়া হয় এমনটা তো নয়, কিন্তু কোনো দিন একটু ছুটি নিতে ইচ্ছে করে। সেদিনটা এরকমভাবে আমরা ছুটি নিই, অর্থাৎ একটা বেলা ব্লগ না করে থাকি, সেটাই আমাদের ছুটি নেওয়া। আর এই ব্লগ করতে যারা ভালোবাসি, তাদের সারা গোটা একটা দিন 24 ঘন্টা মানে হাত পাগুলোর জায়গাতে রয়েছে, সে অবস্থায় ব্লগ না করে থাকাটা খুব চাপের। সেজন্য একবেলা ছুটিই যথেষ্ট। সেজন্য প্রায় বিকেল হয়ে এসেছে, এখন আমি বেরোচ্ছি। ভেবেছিলাম একটু আগেই বেরোবো, কিন্তু ওই যে একটু গড়ানি পড়লো, একটু ল্যাদ লেগে গেল আজকে, সেই জন্য। তো যাই হোক, এখন সুভাষপল্লী বাজার যাচ্ছি এবং রাস্তার মধ্যে দেখা হলো সুহাস জেঠুর সঙ্গে। 85 বছরের ফিট অ্যান্ড ইয়ং ম্যান, তিনি নিয়মিত এখান দিয়ে হাঁটাচলা করেন। ভীষণ পজিটিভ মানুষ। আর এনার বৌমাই অভয়দি, যিনি আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের বাড়িতেই এখন আসছিলেন আর কি। সেই সময়টা রাস্তা আমার সঙ্গে দেখা হলো। তো যাই হোক, এখন এই যে জায়গাগুলো কীরকমভাবে বদলে যাচ্ছে, আমার না খুব ইচ্ছা এই ভেতরের ফ্ল্যাটগুলোতে একদিন একটু ঢুকে দেখি কীরকম প্ল্যান ট্যান হয়েছে, কিন্তু কিনবো না সেহেতু আর ঢোকা হয় না। আমাদের সুব্রতদা না একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট চাইছেন, জানেন তো, ওই 2 BHK, ড্রয়িং ডাইনিংটা আলাদা, একটা গানের ঘর, একটু স্পেস হলে ভালো আর কি, এরকম একটা কিছু। নিজের ওই রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, মানে ঠিক বাসনার সিংহের উল্টো দিকে ফ্ল্যাটটা হয়তো বিক্রি করে দেবেন। ওই সুব্রততার জন্যই এখন ঘাড় ঘুরিয়ে চতুর্দিকে কোথায় একটা ফ্ল্যাট আছে যেখানে ফ্ল্যাট ফর সেল লেখা রয়েছে, সেকেন্ড হ্যান্ডই কিনতে চাইছেন। সেরকম একটা দেখতে যাচ্ছি। যদি সুভাষপল্লীতে আসে তাহলে কি ভালো হয়। নতুন ফ্ল্যাট কিনবেন না যতদূর আমার মনে হয়। আপনাদের কারো সন্ধানে যদি থাকে একটু ভালো লোকেশনে, ঠিকঠাক ঝরঝরে একেবারে ভাঙাচোরা নয়, কিন্তু একটু ঠিকঠাক ফ্ল্যাট আর কি, তাহলে একটু জানাবেন। সুব্রতদা সত্যি কিনতে চাইছেন। দেবারতীদের ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে কিছুদিন আগে। সুব্রতদা মানে বুঝতে পেরেছেন তো, সুব্রতদা যিনি আমার মাস্টারমশাইয়ের ছেলে, আমার ব্লগেতে দেখা যায়, আমার পিতৃস্থানীয়, খুব ভালোবাসেন আমায়। দারুণ গুণী মানুষ এবং খুব ভালো মানুষ। ইন্ডিয়ান ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার করেছেন। যাই হোক, সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেল এবং প্রায় সন্ধে লেগে গেছে। এরপরেতে আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়েই আবার বেরোতে হবে, টুপুরটাকে নিয়ে বেরোবো। আমাদের পাপাটার আইবুড়ো ভাত দেওয়া হবে হচ্ছে 24 তারিখে, মানে 22 তারিখে পুজো, 23 তারিখ বাদ দিয়ে 24 তারিখে পাপার আইবুড়ো ভাত, 25 তারিখে আবার নারায়ণ পুজো। আর ইতিমধ্যে আত্মীয় স্বজনেরাও চলে আসতে শুরু করবে। তা টুপুরের জিনিসপত্রগুলো কেনা হয়নি, আমারও টুকটাক অনেক কিছুই ছোটোখাটো জিনিস কিনতে হবে, সেজন্য বেরোনোটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আর দেরি করা যাবে না। তো বাড়িতে চলে এলাম। আমার জন্য অপেক্ষা করছেন যিনি, তিনি এই যে। এখন তার প্রায় সন্ধেবেলার খাবার সময় হয়ে গেছে। বাকি দুজন খুবই অনিয়মিত হয়ে গেছে আসাটা, রাত্রেবেলা এবং মানে ডিনার এবং লাঞ্চটা তার ঠিকই আসেন, অন্য সময়গুলোতে শুধুমাত্র এছাড়া আর কেউই আমাদের বাড়িতে বসে থাকে না। এ আমাদের সর্বক্ষণের এখন পাহারাদার হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এলাম, তারপর মিনিট
15 বাদে আবার বেরোলাম। এই সময়টা প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমাকে জানি অত্যন্ত খারাপ দেখতে লাগছে, কিন্তু কি করব বন্ধুরা, ঠেলার নাম বাবাজি। এত ঠান্ডা লাগছে আর এই জ্যাকেটটাকে ছাড়তে চাইছি না, জ্যাকেটটা আবার ভীষণ মোটা, কিন্তু এটার একটা সমস্যা আছে, এটা টুপি নেই। এদিকে আমার মেয়ে দেখুন তার কান ঢাকছে, গলা ঢাকছে, কিন্তু সে পরেছে একখানা ফাটা জিন্স যেটা ঠ্যাংগুলো পুরো বেরিয়ে আছে। তো ঠিক আছে, তাকে বললাম যে এই ছেঁড়া জিন্সটা না পরলেই হবে না, না আমার পায়ে কোনো ঠান্ডা লাগছে না। তো ঠিক আছে চলো যাই। আর এখন আর আমি যখন খেয়াল করেছি তখন যদি তাকে আবার বলি যা চেঞ্জ করে তাহলে আবার দেরি হয়ে যাবে। এখন প্রায় 6টা বাজতে যায়, তাড়াতাড়ি করে তারও বাড়ি আসার তাল, মানে জিনিসপত্র যেহেতু বেশ কিছু কিনতে হবে, সুতরাং একটু তাড়াতাড়ি করে যাওয়াটা কাম্য ছিল। ইনফ্যাক্ট দিনের বেলাতে যাওয়াটাই বেশি ভালো হতো, কিন্তু দিনের বেলাতে যখনই একবার করে বলতে যাই আমি এখন ইতিহাস পড়ছি, মানে আমি হিস্ট্রি পড়ছি, আচ্ছা এবার চল, না এবার আমি অঙ্ক করছি, এবার চল, না এবার আমি কেমিস্ট্রি পড়ছি, মানে এই করে করে সারাটা দিন সে কাটিয়ে দিল। তবে সে সন্ধেবেলা ছাড়া কিছুতেই বেরোবে না। তো ঠিক আছে, তো বেরোলাম যখন, মেয়েটার সাথে না বেরোলে একটু খাওয়ালে কেমন হয়, তাই প্রথমেই একটুখানি ইন্স বেকারিতে এলাম। এটা আমার মেয়ের খুব পছন্দের একটা জায়গা, একটা আসলে পছন্দের জায়গা এই জন্য যে পছন্দের একটা খাবার জিনিস পাওয়া যায়, সেটাই যে এখানে যখন দেবে তখন তার মুখখানা একবার একটুখানি দেখবেন, তাহলে তার যে এটা কত পছন্দ, সেটা হচ্ছে চকলেট সস দেওয়া ডোনাট। ভীষণ ভালোবাসে খেতে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি সে এইটা খাবার জন্যই সন্ধ্যেবেলায় করে আসতে চাইছিল। আমি তাকে তখন বলেছিলাম যে তুই ডোনাট খাবি, চল তোকে দুপুরবেলাতেই খাওয়াবো। ধ্যাত্তেরিকা, ভাত খেয়ে গিয়ে কি আর ডোনাট খাই নাকি, এই হচ্ছে তার কথা। তো আমি বুঝতে পেরেছিলাম ঠিক আছে চলো তাহলে। এটা সে এত পছন্দ করে যে আমি আর খুব একটা অন্যথা করিনি, যে মানে কিচ্ছু বাকি থাকে না, চেটে চুটে একাকার করে দেয়। আর এই যে ভদ্রলোক, সেই যে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে কোমর দোলাতে শুরু করেছেন, ইনি এখনও পর্যন্ত কোমর দুলিয়ে যাচ্ছেন। পুরো জানুয়ারি মাস ধরেই এই ভদ্রলোক ওভার টাইম খেটেই যাবেন। কবে ক্রিসমাস পেরিয়ে গেছে, কিন্তু এই লোকটার কোমর দোলানোর বিরাম নেই। যাই হোক, এরপর এখান থেকে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে একটু দশকর্ম ভাণ্ডারে। আমি সুভাষপল্লী থেকে যে দশকর্ম ভাণ্ডারটা জিনিসপত্র নিয়েছি, তাতে কয়েকটা জিনিস পাওয়া যায়নি, আর এসেই দেখলাম এখানে আমার প্রতিদেবতার বুঝতেই পাচ্ছেন, টুপুর বলছে মামা দেখো দেখো, আমাকে ওরা জিজ্ঞেস করছে এটা কে হয়, আমি বললাম ওর বাবা, মানে টুপুরের বাবা। তো যাই হোক, নামাবলিটা পাইনি। আর আমাদের সর্ষের তেল, যেটাকে প্রদীপ জ্বালানো তেল, এখন তো তিল ব্যবহার হয় না, সেইটা বাড়ন্ত হয়ে গেছিল, সেটা নিয়ে নিলাম। নিয়ে একটা কসমেটিক্সের দোকানে গেলাম, সেখানে টুপু দুটো ক্লিপ কিনলো, আমি কিনলাম নূপুর হেনা। তারপরে গেলাম হচ্ছে শাড়ির দোকানে, পাপার আইব্রো ভাতের জন্য শাড়ি দিতে হবে, সেই জন্য একটা শাড়ি নিলাম। এবং প্রথমে অনেকগুলো শাড়ি দেখেছিলাম, স্তূপ হয়ে গেছিলো, কিন্তু কোনোটাই ঠিক পছন্দ হচ্ছিল না। তারপর আমরা বললাম যে ওগুলো সব সরান, সব সরিয়ে দেওয়ার পর আঙুল দিয়ে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছিলাম সেগুলোই আমাকে দেখালো। হ্যান্ডলুমের শাড়ি এগুলো, তার মধ্যে এই হলুদ রঙের শাড়িটা একদম প্রথমে যেটা দেখিয়েছিল সেটাই আমাদের খুব পছন্দ হলো, ওই শাড়িটাই শেষ পর্যন্ত ফাইনাল হলো। আসলে পাপা শাড়ি যে খুব একটা পরবে বা পরে তা তো না, কিন্তু আইব্রো ভাতে শাড়ি দিতে হয়, সেই জন্যই একটা শাড়ি কেনা হলো। এর পরেতে আমি যাচ্ছি সেট সেলার মার্কেটে, সেখানে টুপুরের জিনিসটা কিনবো। এছাড়াও টুপুর যে শাড়িটা পরবে, সেই শাড়িটা মানে বিয়েতেও শাড়ি পরবে, সেই শাড়ির সাথে ব্লাউজও কিনতে হবে। তো প্রথমে এলাম হচ্ছে, এখানেই আমি এসেছিলাম একজন আমাদের শিলিগুড়ির খুব নামকরা মেকআপ আর্টিস্ট তানিয়া সরকার, সে এইটার বিজ্ঞাপন দিয়েছিল হচ্ছে ইনস্টাগ্রামে, আমি দেখেছিলাম, ভালো লেগেছিল, তাই জন্য এখানেই প্রথমবার এলাম আজকে, এবং ভালোই লাগলো, আমার খারাপ কিছু লাগেনি। এটা হচ্ছে স্টুডিও এম, একদম সেট-সেলার মার্কেটের ভেতরে। তো সেখানে প্রচুর ভিড়, শুরুর দিকটাতে আমরা বসবার জায়গা পাইনি, তারপরে যাই হোক মিনিট 15 বসবার পরে পেলাম, এবং মানে কালেকশন যথেষ্টই ভালো, এবং বিহেভিয়ার অত্যন্ত ভদ্র। তো যাই হোক, তারপরে টুপুরের এর মধ্যে থেকে আসলে টুপুর যেগুলো চাইছে সেগুলো ঠিক টুপুরের সাইজে তো কোনোটাই হবে না, তবে এদের একটা সুবিধে আছে, এদের অল্টার এরা করিয়ে দেয়, মানে এদের টেলারকে দিয়ে, এবং সেজন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। হ্যাঁ, এটা ঘটনা একটু ওভার প্রাইসড, এটা ঠিক, কিন্তু জিনিসপত্র সব মিলিয়ে মিশিয়ে যা ওই মাঝে মধ্যে কেনা যেতেই পারে, এটাই আর কি ব্যাপার, মানে এমনটা নয় যে মধ্যবিত্তের নাগালের বাইরে। এইটা বেশ পছন্দ হয়েছে, এবং পেছনে দেখুন কতখানা গুটিয়ে দিয়েছে। তারপর এটাও দেখলো, কিন্তু এটা ওর পছন্দ হয়নি, এটাও খুব একটা ওরও ভালো লাগেনি, আমারও ওকে খুব একটা ভালো লাগছিল না, এমন কিছু লাগছিল না যেটা মানে কি বলবো সাংঘাতিক কিছু। প্রথমে যেটা কেনা মানে প্রথমে পড়েছিল যেটা, সেটাই সব থেকে বেশি সুন্দর লাগছিল, আর এটাও পড়লো, এটা কিন্তু আমার খারাপ লাগছিল না,
না, কিন্তু ওর একেবারেই পছন্দ হয়নি। আর এই পঞ্চু স্টাইলটা আমার ঠিক ভালো লাগে না, কিন্তু এটা টুপুরকে খারাপ লাগছিল না বলে আমার ধারণা, কিন্তু টুপুরের মোটেই পছন্দ হয়নি। ওই প্রথম যেটা দেখালো সেইটাই আর কি আলটিমেটলি ফাইনাল হয়েছে। এছাড়াও কিন্তু 2-3টে ট্রায়াল দিয়েছিল, কিন্তু আমি এইগুলোই ব্লগ করেছি। তো যাই হোক, প্রথম যেটা দেখালাম না সেটাই কেনা হয়েছে, অল্টার করতে দেওয়া হয়েছে, ওটা সম্ভবত মঙ্গলবার দেবে। তারপর টুপুরের ফোন কেস পেছনটা কি বদলাতে হবে, সেটা হংকং মার্কেট থেকে নিয়ে নেওয়া হলো। এটা 100 টাকা নিল আমাদের কাছ থেকে, 180 টাকা চাইছিল। তারপরেতে গেলাম নারায়ণীতে, সেখানে টুপুরের ম্যাচিং ব্লাউজটা কেনা হলো। টুপুর যে শাড়িটা পরবে সেটা আমরা নিয়ে যাইনি, যেহেতু মোবাইলেতে বড় করে সেটার ফটো তোলা রয়েছে। সোনাঝুরি হাট থেকে কেনা টুপুরকে আমি প্রথম যে শাড়িটা কিনে দিয়েছি, সেটা এখনও টুপুর একদিনও পরেনি। হয়তো বা কোনো একদিন পাপা পিসির বিয়ে হবে, সেই জন্যই পরবে, সেজন্যই হয়তো তোলা ছিল। এই যে সেই শাড়িটা, সেটা টুপুর পাপার বিয়েতে পরবে। তার সাথে ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজ পিসটা দিয়ে টুপুর পরতে চাইছে না, তাই জন্য ম্যাচিং করে একটা ব্লাউজ কেনা হলো। এই শাড়িটা কাঁথা স্টিচ শাড়ি। তো যাই হোক, যতদূর আমি জানতে পারলাম, সোমবার দিনেতে বিধান মার্কেটের অধিকাংশ দোকানই বোধহয় বন্ধ থাকবে। তো এমনিতেও আমাদের একটু দেরিও হয়ে যাচ্ছিল, আর টুপুরকে নিয়ে এই ক্লাস 10-এ পড়ে, এই সময়টা নিত্যদিন বেরোনোটা খুব মুশকিলের ব্যাপার। সেজন্য হয়তো আর একদিন আসতে হতে পারে, কারণ যেদিন স্টুডিও এমএতে আসবো সেদিনকে ওকে একবার একটুখানি ট্রায়াল দিয়ে নিয়ে যেতে হবে যে অল্টার করাটা ঠিকঠাক হয়েছে কিনা। এছাড়া না ওকে নিয়ে বেরোতে চাইছি না, যত কেনাকাটি সব একদিনেই সেরে নিলাম আজকে। আমি আগে নারায়ণের নিয়মিত কাস্টমার ছিলাম না, তার পাশে একটা দোকান ছিল ব্লাউজের, আমি নিয়মিত সেখানে আসতাম। ওরা আমার সাথে কিন্তু ভালো ব্যবহার করেছে আগাগোড়াই। তো সেটা আমি ব্লগেতে একদিন বলেছিলাম, সেগুলো অনেকদিন আগে। তো সেটা শুনে আমার এক সাবস্ক্রাইবার বোন বা দিদি, তিনি ওখানে কিনতে গিয়েছিলেন, তার সাথে যার পর নাই দুর্ব্যবহার করা হয়েছে। তারপর থেকে আমি কিন্তু ওই দোকানে আর একদিনও পা দিইনি। তো যাই হোক, সে আমার রেফারেন্স দিয়েছিল এবং আমার কথা শুনে গিয়ে তার অভিজ্ঞতা খারাপ হয়েছে। আমি সত্যি সত্যি তাতে খুব লজ্জিত। তো যার ফলে এখন কাউকে আমি বুক ঠুকে বলতে পারি না যে আপনাদের সাথে গেলেও সে ভালো ব্যবহার করবেই, কিন্তু তার ফলশ্রুতিতে আমি তাদের দোকানে আর কখনোই যাইনি, ভবিষ্যতে কোনো দিন যাবো না, কোনো দিন না, এটা আমি শিওর। অনেক দোকান আছে, অনেক অপশান আছে, ওই দোকানে না গেলেও আমার চলবে। বাড়িতে এসে যথারীতি যা যা কাজ সেগুলো করতে শুরু করলাম। সবাইকে এসে আগে খাইয়ে দাইয়েছি, তারপর বর এখন এই মুহূর্তে একটু কাজে ব্যস্ত, কিন্তু সে বাংলায় কিছু একটা লিখছে, সেজন্য সে আমাকে অনেকগুলো বানান জিজ্ঞেস করছে থেকে থেকে। এটা সে প্রত্যেক দিনই করে, যখনই সে বাংলায় তার কিছু লেখার হয়, কোনো অসুবিধে হলে সে আমাকে জিজ্ঞেস করে নেয়। তো সেগুলো তাকে বলছি একদিকে মুখে মুখে, আবার একদিকে এই বাসন কোসনগুলো ঠিকঠাক করে মেজে মুজে নিচ্ছি। অনেকে দেখলাম আমাকে আগে একদিন কমেন্ট করেছেন, যেদিন আমার টাইটেল ছিল যে ওই হাত বরফ হয়ে গেছে ঠান্ডায়, সেদিনকে যে ওই ডিশ ওয়াশিং গ্লোভস সেটা অ্যামাজন থেকে অর্ডার করতে। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এসেছিল, কিন্তু মানে প্রথম কথা হচ্ছে আমি 2বার অর্ডার করেছি। একটা হচ্ছে একবার একটা এলো ফাটা, ভিতরটা মাঝখানে এত বড় গর্ত, সেটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে দ্বিতীয়বার যেটা এলো সেটা এতটাই বাজে কোয়ালিটি যে সেটা আমি ফেরত দিয়ে দিলাম আলটিমেটলি। তারপরে এবার আমি অর্ডার করেছি, এবং সেটা আমি অর্ডার করেছি মিশো থেকে, সেটা এর মধ্যেই আসবে। তো দেখি, ওটা আশা করছি এবারে জিনিসটা ভালো আসবে, কারণ সস্তা জিনিস এবার অর্ডার করিনি। তো যাই হোক, আলটিমেটলি সব কিছু মাজা হয়ে গেল। এবং আজকে কিন্তু ঠান্ডাটা তুলনামূলকভাবে অন্য দিক থেকে অনেকটাই কম। আজকে আমি জল গরম করে খেয়ে নিলাম, শেষ জলটুকু যেটুকু খাওয়া রাত্রেবেলায় ঘুমানোর আগে। তারপর ভিজিয়েছি একটুখানি হেনা, এই হেনাটা কালকে আমি টুপু দুজনেই করব। আর এরপরে এলাম জামা কাপড়গুলো গোছাতে। পর্দাটা সরানো আছে, বাইরে তেমন কুয়াশা যে একটা পড়েছে এমন না। চতুর্দিকে অনেকের ব্লগ দেখছি যারা একটু গ্রামের দিকে থাকেন, তাদের তো মানে সাদা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেরকম কুয়াশা তো শিলিগুড়িতে পড়ে না, ওই গ্রামাঞ্চলেতেই পড়ে ওই সমস্ত কুয়াশা। আমি খুব মিস করি সেই সমস্ত দিনগুলো, কিন্তু ঠিক আছে, যেটুকু এখন পাচ্ছি সেটুকুই সম্বল। এখন চতুর্দিকটা ভীষণই ঠান্ডা হয়ে রয়েছে, মানে এমন কিছু উত্তাপময় পরিস্থিতি নয় এখানে। হঠাৎ করে এই ধরুন যখন এর কাজটা করছি তার আধ ঘন্টা ঠিক পরে না, একটু বেশি, মানে 45 মিনিট পরে হঠাৎ করে কি যেন একটা হয়ে যাবে, যে বাগড়াকোটটা হঠাৎ ভীষণ উত্তপ্ত হয়ে যাবে। সেটা আমি পরেতে আপনাদের বলছি। যদিও আমার পরিকল্পনা ছিল না যে আজকে আমি রাত্রে ব্লগটাকে এন্ড করব, আমার একটু ক্লান্ত লাগছিল। 2 কিলোমিটার হেঁটেছি, এখনও 1 কিলোমিটার হাঁটা বাকি রয়েছে। সে সমস্তগুলো কিছু করে টোরে নিয়ে তারপরে যখন আমি একটু বরের সাথে কথা বলে শুতে গেলাম, তারপরেই শোয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু বাদে। সুপ্রভাত বন্ধুরা, পরের দিন সকালবেলা আপনাদের ওয়েলকাম করছি। নতুন একটা দিন, যেদিন আপনার ব্লগটা দেখছেন সেদিনকে এই ব্লগটা পাবেন। কালকে রাত্রে অ্যারেঞ্জ করা হয়নি, কারণটা হচ্ছে কালকে আমি বলি ওখানটা বসে, তো
প্রচুর শিম হয়েছে, প্রচুর। এটা দেখলে আর কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় এগুলো তপাটা তুলি। হ্যাঁ, শিমগুলো পুরুষটু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কালকে হঠাৎ করে রাত্রেবেলায়, তখন বাজে ওই 11টার মতো, আমি তখন শুয়েছি, জাস্ট শুয়েছি। তার আগে মুম্বাদের সাথে একটু কথাবার্তা হচ্ছিলো। তো 11টা ওই 5টার মতো বাজে, হঠাৎ করে প্রচণ্ড চিৎকার। একসঙ্গে কয়েকশো লোক হঠাৎ করে চিৎকার করতে শুরু করলে যেরকম হয় সেরকম। উঠলাম, ওঠার পরে দেখছি নারী পুরুষ মিলিয়ে আমাদের এই যে পাশের গলিটা, এই যে পাশের গলিটা দিয়ে কিছু একটা ঝামেলা হচ্ছে। হয়তো আমরা বললাম চোর ধরা পড়েছে, কিন্তু হঠাৎ করে এত মানুষ কোথা থেকে এলো? পরে বুঝলাম যে মদ খেয়ে এদের হয়েছে বখেরা। সেই জন্যই এই ব্যাপারটা বোধহয় কেউ কাউকে একটা ফানিট কিছু একটা মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সেরকম একটা কিছু। এবং আরও কিছু অপকৃত্য করে তারা না এই দিক দিয়ে দৌড়ে পালিয়েছে। পেছন পেছন পিল 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 করে মানুষ চিৎকার করতে করতে ছুটেছে। তো তারপরে তো গেল, এটা মোটামুটি মিনিট 15 ধরে চললো। ভয় লাগছে, বারান্দায় যাচ্ছে একবার, কি হলো। আবার ওই মানে একটু অদ্ভুত সব আওয়াজও পাচ্ছি, মানে সেগুলো ঠিক বুঝতে পারছি না কোথা থেকে আসছে। আচ্ছা, তারপরে একটা চললো, তারপর থেমে গেল, আবার বিছানায় চলে গেলাম। টুকুর তো বলে দিয়েছি এসবগুলো দেখতে হবে না তোমাকে। তো যাই হোক, তারপরে আবার ঠিক 10-15 মিনিটের মধ্যে আবার, এবার প্রকাণ্ডভাবে, মানে আরও বেশি করে। তো সেটা মোটামুটি ওই ধরুন মিনিট 15-20 চললো। তো এই জায়গাটাতে না, মানে আগে যেটা ছিল যে বাগড়াকোটের জায়গাটা, বাগড়াকোটের মানুষ দ্বারা ওই নেশা টেশা করতো বা সেগুলো কিছু, এখন যেটা হয়েছে যে সারা শিলিগুড়ির নেশাতুর মানুষের আড্ডাই বোধহয় এখন বাগড়াকোটে হয়েছে। মানে এতটাই বিরক্তিকর, এবং ফেক হচ্ছে খুব বেশি নয়, 3-4টে। আর মানুষ নেশা করে থাকলে ঠিক মানুষ থাকে না, তারা কি হয়ে যায় তারা নিজেরাও বোঝে না। আবার নেশাটা কেটে গেলেই তারা আবার ঠিক হয়ে যায়। এই হয় যে অপরাধ প্রবণতাটা এখনও পর্যন্ত বাগড়াকোটের মানুষদের সে অর্থে খুব একটা এফেক্ট করে, মানে যারা সে অর্থে নেশাতুর নয় এ ধরনের মানুষদের। কিন্তু কোন দিন যে কী হবে কেউ বলতে পারে না। এই যে শ্লীলতাহানির কেসটা এই হাতিমোড়ে হলো, এটাও তো এর আগে কখনো হয়নি, কিন্তু হলো তো। মানে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, বা জায়গাটা তুলনামূলকভাবে একটুখানি মাঝখানে ভালো হয়েছিল, আবার কেমন যেন ডেটোরিয়েট করে গেল কিছু দিনের মধ্যে। এই জায়গাটা না খুব মুশকিল হচ্ছে। মানে আমার কালকে রাত্রে এত খারাপ লাগছিল, আমি কাউকে কিছু বলছিলাম না, বুম্বাদাকে বারবার বলছিলাম যে শুতে এলো, ওদের কী হচ্ছে বলো তো দিন দিন, সত্যি বুঝতে পারছি না। কিছুদিন তো ভালো ছিল, হঠাৎ আবার কী হয়ে গেল? অথচ অন্যদিকে আবার উন্নতি হচ্ছে, ভেতরে ভেতরে সমস্ত রাস্তাঘাট পাকা হচ্ছে, হ্যাঁ, রাস্তায় আলো হচ্ছে, কিন্তু ওই যে প্রদীপের নিচে অন্ধকার। এই নেশার জায়গাগুলোকে কিছুতেই কেউ কিছু করতে পারছে না। দেখি, আশায় বাচ্চা চাষা, একদিন না একদিন নিশ্চয় ভালো হবে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য ব্লগটাকে আমি এন্ড করতেই এসেছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় যাতে আপনাদের কাছে। ভিডিওটা শেষ হলেই আমি মাথায় তেল দিয়ে হেনা করবো, এটাও ওটা জানিয়ে দিলাম। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণে জানো, টাটা।